নমস্কার। বিক্রম ভিলা রহস্যের সিজন 2 এর পরবর্তী অংশ আজকে শোনাব। পুলিশের গাড়ি এসে থামল রিনিদের গেটের সামনে। রাত 9টা পেরিয়েছে। চারপাশে অস্বাভাবিক নীরবতা। ইন্সপেক্টর দত্ত ধীরে ধীরে গাড়ি থেকে নামলেন। তন্ময়ও তাড়াতাড়ি নেমে কলিং বেল টিপল। কয়েক মুহূর্ত পর ভেতর থেকে গেটটা ধীরে ধীরে খুলে গেল। রিনি দরজায় এসে দাঁড়ালো। পুলিশ দেখে তার চোখের মণি এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তারপর তাড়াতাড়ি দৃষ্টি নামিয়ে ফেলল। ঠোঁট শুকিয়ে গেছে। গলায় আটকে আসা স্বরটাকে জোর করে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। মুখে কৃত্রিম শান্তির আভা টানলেও গলার নিচে দপদপ করছে স্নায়ুর টান। হাতের আঙুলগুলো অজান্তেই ওড়নার প্রান্ত মুচড়ে ধরেছে। দত্তর দৃষ্টি তার মুখে স্থির হলো। রিনি বলল, এই সময় এলেন স্যার? কিছু হয়েছে? দত্ত গম্ভীর স্বরে বললেন, আপনার প্রতিবেশী এবং বান্ধবী স্নিগ্ধা দেবী নিখোঁজ। উনি কি আজ বা গতকাল আপনাদের বাড়িতে এসেছিলেন? কোনো যোগাযোগ করেছেন আপনার সঙ্গে? রিনি এক মুহূর্ত থেমে চোখ নামিয়ে বলল, না স্যার, আমি ওকে দেখিনি গতকাল থেকে। তন্ময় হঠাৎ উত্তেজিত গলায় বলে উঠল, মিথ্যে বলছে রিনি, তোমার চোখের ভয়টা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। রিনির ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কিছু বলল না। ঠিক তখনই ভেতর থেকে সুবীরবাবু এসে দাঁড়ালেন। কণ্ঠে কৃত্রিম বিরক্তি। আবার পুলিশ? কি হয়েছে এবার? ইন্সপেক্টর দত্ত শান্ত গলায় বললেন, তন্ময়বাবুর ধারণা তার স্ত্রী আপনাদের বাড়িতেই আছেন। তদন্তের স্বার্থে একটু ঘুরে দেখতে চাই। সুবীরবাবুর মুখে অস্বস্তিকর হাসি এনে বললেন, নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। দেখুন যত খুশি, আমরা কিছু লুকোচ্ছি না। দত্ত কনস্টেবলদের ইঙ্গিত দিলেন। পুলিশরা গেট পেরিয়ে ভেতরে ঢুকল। তন্ময়ও সঙ্গে গেল। ভেতরে প্রবেশ করতেই নীরবতা আরও গভীর মনে হলো। এক ঘরে দেখতে পেল বুলি বই হাতে বসে আছে, পাশে শ্রেয়া। দুজনেই ভয় পেয়ে পুলিশের দিকে তাকিয়ে আছে। তন্ময় ওপরতলার দিকে এগিয়ে গেল ইন্সপেক্টরদের সঙ্গে। প্রতিটা ঘর, খাটের নিচে, আলমারির আড়াল, আলনার পিছন, বাথরুম, সব জায়গায় তারা দেখল। তন্ময় উত্তেজিত গলায় ডেকে উঠল, স্নিগ্ধা, তুমি কোথায়? আমি এসেছি। কিন্তু কোনো উত্তর এলো না। শুধু ছাদের ওপর কোথাও থেকে হালকা টিকটিকি শব্দ ভেসে এলো। তারপর তারা নিচতলায় নামল। করিডর পেরিয়ে একে একে ঘরগুলোতে ঢুকল। ধীরেনবাবুর ঘরে দেখতে পেল তিনি বিছানায় শুয়ে আছেন। পাশে মোহনা দেবী বসে আছেন। দুজনের মুখেই গভীর দুঃখ আর ক্লান্ত বেদনার ছাপ। এরপর তারা ঢুকল সেই ঘরে, অগোছালো, অপরিষ্কার, যেখানে সেখানে জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। পুলিশ ঘরটিতে একবার চোখ বুলিয়ে চুপচাপ বেরিয়ে এলো। কিন্তু তন্ময় একটু থেমে ভালো করে চারপাশে তাকালো। স্নিগ্ধাকে দেখতে না পেয়ে হতাশ হয়ে সে ছটফটিয়ে চিৎকার করে উঠল, স্নিগ্ধা, স্নিগ্ধা! ঠিক সেই সময় বেসমেন্টের আধো অন্ধকার স্নিগ্ধা কেঁপে উঠল। তন্ময়ের কণ্ঠস্বর খুব ক্ষীণভাবে তার কানে পৌঁছল। চোখে জল চলে এলো তার। সে ছুটে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে ধাক্কা মারল দরজায়, আর কাঁপা গলায় চিৎকার করে উঠল, তন্ময়, আমি এখানে, বেসমেন্টে, এখানে অনেক সাপ আছে, আমাকে বাঁচাও। তার গলার শব্দ দেওয়ালের পুরো সিমেন্টের নিচে আটকে গেল। ওপরে কেউ কিছু শুনল না। তন্ময় যেন অনুভব করল কিছু। চুপ করে দাঁড়িয়ে বলল, কেন জানি না মনে হচ্ছে স্নিগ্ধা এখানেই আছে, এই বাড়িতেই। ইন্সপেক্টর দত্ত তার কথা শুনতে পেয়ে বললেন, এসব কথা বাদ দিন তন্ময়বাবু, আমরা সব ঘর ঘুরে দেখেছি।
তন্ময় ঘর থেকে বেরিয়ে এলো। পুলিশরা বাড়ির চারপাশটাও ঘুরে দেখল, কোথাও স্নিগ্ধার কোনো চিহ্ন নেই। সুবীরবাবু বিরক্তি মুখে বললেন, দেখছেন তো কেমন হ্যারেস করছে আমাদের স্যার। আমরা শান্তিপ্রিয় মানুষ, জানি না আমাদের দোষ কোথায়। তন্ময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখে অসহায়তা, চোখে অবিশ্বাসের ছায়া। সে ধীরে ধীরে বলল, স্যার আমি জানি ওরা কিছু লুকোচ্ছে, স্নিগ্ধাকে হয়তো অন্য কোথাও নিয়ে লুকিয়ে রেখেছে। ইন্সপেক্টর দত্ত এবার কণ্ঠটা একটু শক্ত করে বললেন, তন্ময়বাবু, যদি আর একবার বিনা প্রমাণে এমন অভিযোগ করেন, আপনার নামে পুলিশের সময় নষ্ট ও সুবীরবাবুকে হয়রানি করার জন্য মামলা দায়ের করব, বুঝেছেন? তন্ময় কিছু বলল না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইল, ঠোঁটের কোণে কাঁপন। অয়ন এগিয়ে এসে বলল, স্যার, স্নিগ্ধা মিথ্যে কথা বলার মানুষ নয়। ওর ভয়, ওর সন্দেহ সব কিছুতেই কোনো না কোনো সত্যি আছে। দয়া করে একটু গভীরভাবে দেখুন। ইন্সপেক্টর দত্ত দীর্ঘশ্বাস ফেললেন। গাড়ির দিকে হাঁটতে হাঁটতে তিনি বললেন, ঠিক আছে, খোঁজ চালাবো। তবে মনে হচ্ছে স্নিগ্ধা দেবীর মানসিক অবস্থা কিছুটা অস্থির। ওকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করব, যাতে কোনো অঘটন না ঘটে। এবার তিনি গাড়িতে উঠে বসলেন। তন্ময় ফিসফিস করে বললেন, স্যার, যাদবপুর স্টেশনের কাছে মেঘমল্লার অ্যাপার্টমেন্টটা যদি একটু খুঁজে দেখেন। ইন্সপেক্টর দত্ত বললেন, যাদবপুর থানায় আমি জানিয়ে দিচ্ছি, যাতে তারা এক্ষুনি মেঘমল্লার অ্যাপার্টমেন্টে খুঁজে দেখেন। গাড়ি ধীরে ধীরে চলে গেল। তন্ময় শেষবারের মতো একবার রিনিদের বাড়ির দিকে তাকিয়ে রইল, চোখে সন্দেহ, অসহায়তা আর তীব্র যন্ত্রণা। তারপর ভারী পায়ে সে নিজের বাড়ির দিকে ফিরে এলো। অয়নও চুপচাপ তার পিছু নিল। বারান্দায় উঠতেই স্নিগ্ধার বাবা সুকৃতিবাবু আর মা বলাকা ছুটে এলেন। বলাকা উদ্বিগ্ন স্বরে বললেন, তন্ময়, খোঁজ পেলে? কোথায় আমাদের স্নিগ্ধা? তন্ময় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। মুখ না খুললেও তার চোখের দৃষ্টি সব বলে দিল। অয়ন আস্তে আস্তে বলল, না মা, এখনো কোনো খোঁজ মেলেনি। বলাকা হঠাৎ ভেঙে পড়ল, কাঁপতে কাঁপতে বলল, আমার মেয়েটা কেন যে পরের বিষয়ে ভাবতে গিয়ে নিজের জীবনকে বিপদে ঠেলল। সুকৃতিবাবুও চোখ মুছলেন, কিন্তু নিজেকে সামলে নিয়ে স্ত্রীর কাঁধে হাত রেখে বললেন, ভয় পেও না বলাকা, আমাদের মেয়ে স্নিগ্ধা বুদ্ধিমতী আর প্রচণ্ড সাহসী। ও ঠিক নিজেকে রক্ষা করে ফিরে আসবে। ভগবান ওর সাথে আছে, তার ওপর বিশ্বাস রাখো। ঘর জুড়ে একটা চাপা নীরবতা নেমে এলো, যেন দেওয়ালগুলো পর্যন্ত দুঃখে নিঃশব্দ হয়ে গেছে। তন্ময় বাবার ঘরে ঢুকতেই দেখতে পেল বাবা, কাকু, হরিকাকা একসাথে বসে লুডো খেলছেন, আর মালিনী ঘর গোছাচ্ছে। দৃশ্যটা দেখে তার মাথা যেন ঘুরে গেল। বুকের ভেতর জমে থাকা রাগ, কষ্ট, হতাশা একসাথে বিস্ফারিত হয়ে বেরিয়ে এলো তার গলায়। সে চিৎকার করে উঠল, আশ্চর্য ব্যাপার, স্নিগ্ধা নিখোঁজ, আর তোমরা এখানে বসে লুডো খেলছো? একবারও কেউ জানতে চাওনি সে কোথায় গেল? এখনো বাড়ি এলো না কেন? যে মানুষটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে না খেয়ে না ঘুমিয়ে বিক্রম ভিলার রহস্য উদ্ঘাটন করেছিল, তোমাদের বাঁচিয়েছিল, তোমাদের সেবা করে গেছে, আজ সেই মানুষটা হারিয়ে গেছে, আর তোমাদের চোখে কোনো চিন্তা নেই। তোমরা এতটা নির্লজ্জ, এতটা স্বার্থপর হয়ে গেলে কবে থেকে? যে স্নিগ্ধা তোমাদের না খাইয়ে খেত না, অসুস্থ হলে সারা রাত জেগে থেকেছে, আজ তার কোনো খোঁজ নেই, তবু তোমাদের মন শ্রান্ত। কেন এমন হলে তোমরা? কেন এত বদলে গেলে? এই বলে তন্ময় ভেঙে পড়ল। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। অয়ন দৌড়ে এসে তাকে সামলাতে গেল, কিন্তু তন্ময় কিছু শুনল না। সে ছুটে সিঁড়ি বেয়ে ওপরতলায় উঠে গেল। সে নিজের ঘরে এসে
চুপচাপ বসে পড়ল। শরীর যেন কোনো শক্তি অবশিষ্ট নেই। মন ভেঙে চুরমার হয়ে গেছে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে একটানা। কিন্তু হঠাৎ মনে হলো এখন কান্নার সময় নয়। উঠে দাঁড়ালো সে। স্নিগ্ধা কোথায় গেল, কোনো তথ্য পেল কি না তার দেখার জন্য স্নিগ্ধার মোবাইলটা খুলে দেখল। কিছুই পেল না। এবার সে আলমারি খুলে দেখতে লাগলো। স্নিগ্ধার ভ্যানিটি ব্যাগটা সেখানে পড়ে আছে। ভাবল ব্যাগ তো এখানেই। একে একে অন্য ব্যাগগুলো দেখল, সবই আলমারিতে। তার বুক ধক করে উঠল। মানে স্নিগ্ধা বাইরে যায়নি, নিশ্চয়ই রিনিদের বাড়িতেই গিয়েছিল রাতে। ওরাই কিছু করেছে ওর সঙ্গে। সে ব্যাগটার চেন খুলল। ভেতরে প্রেগনেন্সি টেস্ট কিট, আই ক্যান। এক মুহূর্তে তন্ময় স্তব্ধ হয়ে গেল। মনে মনে বলল, স্নিগ্ধার এ মাসে পিরিয়ড হয়নি, সে বমি করছিল। হায় ভগবান, তাহলে স্নিগ্ধা কি প্রেগনেন্ট? তার বুক ভরে উঠল এক মিষ্টি আনন্দে, সঙ্গে গভীর অনুশোচনায়। ও কিছু বলল না কেন আমাকে? ও বমি করলে আমি তো ভুল ভেবেছিলাম যে ওর অম্বল হয়েছে। তন্ময়ের চোখের কোণে আবার জল এসে গেল। এইটা ভালোবাসার জল, কিন্তু পরক্ষণেই মন শক্ত হয়ে উঠল। না, এখন আর কান্না নয়, এখন স্নিগ্ধাকে খুঁজে বের করতে হবে। স্নিগ্ধা দরজার পাশে দাঁড়িয়ে প্রাণপণে আঘাত করতে লাগলো। তন্ময়, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? কোনো উত্তর পেল না, শুধু দেওয়ালে ধাক্কা দেওয়া আর নিজের কণ্ঠস্বরের প্রতিধ্বনি নিস্তব্ধতাকে আরও ঘন করে তুলল। ঘরটায় কেবল তার হাঁপানোর শব্দ আর ভেজা চোখ থেকে টুপটুপ করে পড়া অশ্রুর আওয়াজ। সে ধীরে ধীরে সিঁড়ির ধাপে বসে পড়ল। মাথা ঘুরছে, শরীর ভারী। বুকের ভেতর থেকে একটা ঠান্ডা শূন্যতা উঠছে উপরে। ভয়, হতাশা আর অজানা এক অন্ধকার মিশে গেছে তাতে। মনে হলো তন্ময় চলে গেছে, সত্যি একা। এই বেসমেন্টেই যেন তার কবরে পরিণত হয়েছে। পেটের উপর হাত রাখতেই বুক কেঁপে উঠল। আমার পেটে কি সত্যিই বাচ্চা আছে? মাথার ভেতর প্রশ্নের ঢেউ। না খেলে চলবে না, বাঁচতে হবে, যেভাবেই হোক বাঁচতে হবে। তার মনে পড়ল ওরা যে খাবারের প্যাকেটটা রেখে গিয়েছিল, কিন্তু তাতে কি কিছু মেশানো আছে? ঘুমের ওষুধ, বিষ। দেওয়ালে ছায়া কাঁপল। মনে হলো কেউ যেন অন্ধকার দিকে তাকিয়ে আছে তার দিকে। সে নিজেকে জোরে বোঝালো, না, ওরা খাওয়াতে চায়, এক্ষুনি মেরে ফেলতে চায় না। সাবধানে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নামল সে। চারপাশের অন্ধকারের সাপের খাঁচাগুলো যেন নিঃশ্বাস নিচ্ছে হিস হিস। প্রতিটা শব্দ তার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে দিতে লাগলো। সে এক কোণে রাখা প্লাস্টিকের প্যাকেটটা হাতে নিল। খুলে দেখল মুড়ি, পাউরুটি, কয়েকটা ছোট বিস্কুটের প্যাকেট আর এক বোতল জল। সে দেওয়ালের পাশে গিয়ে বসে পড়ল। ঠোঁট শুকিয়ে গেছে। এক টুকরো পাউরুটি মুখে দিল, স্বাদ নেই, কিন্তু বাঁচার তাগিদে গিলে নিচ্ছে জোর করে। খাওয়া শেষ করে চারপাশে তাকালো। দেওয়াল ছুঁয়ে, মেঝে ঠুকে প্রতিটা কোণ খুঁজল কোনো চোরা দরজা আছে কিনা, কিন্তু অন্ধকার শুধু তাকিয়ে রইল তার দিকে। হঠাৎ একটা খাঁচা খচাত শব্দে কেঁপে উঠল। স্নিগ্ধার বুক ধক করে উঠল। খাঁচার দরজাটা খানিকটা ফাঁক হয়ে গেছে, আর সেখান থেকে ধীরে ধীরে মুখ বাড়াচ্ছে একটা বড় গোখরো, ফনা অর্ধেক তোলা, চোখ দুটো আধো অন্ধকারে যেন কয়লার আগুন। স্নিগ্ধা ভয়ে পিছিয়ে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। খাঁচার দরজা ঠেলে বন্ধ করবে এমন কিছু দেখতে পেল না, কেবল সেই খাবারের প্যাকেটটা আছে। কাঁপা হাতে সে প্যাকেটটা খাঁচার দরজায় ঠেসে ধরল, কিন্তু সাপটা থামল না। ফোঁস করে শ্বাস ছেড়ে এক লাফে দরজা ঠেলে বেরিয়ে এলো। স্নিগ্ধা চিৎকার করে সিঁড়ির দিকে দৌড়ে উঠল।
হাঁপাতে হাঁপাতে ধাপে বসে পড়ল। তার মাথা ঘুরে যাচ্ছে, দৃষ্টি ঝাপসা। নিচে সেই সাপটা সিঁড়ির গোড়ায় এসে থেমে গেছে। ফনা তোলা জিভ বেরিয়ে বারবার বাতাস ছুঁয়ে দিচ্ছে, যেন তার গন্ধ খুঁজছে। আধো অন্ধকারে শুধু সেই শব্দ, ফুস ফুস, আর স্নিগ্ধার নিঃশব্দ কান্না। এদিকে তন্ময় স্নিগ্ধার ব্যাগের আরেকটি চেন খুলতেই ছবি দুটো পেল। তার ভেতরে দেখতে পেল একটা খাপ। খাপটা হাতে তুলে নিয়ে তাকাতেই বুঝল এটা ভয়েস রেকর্ডারের খাপ, কিন্তু ভেতরে রেকর্ডার নেই। তন্ময়ের বুক ধক করে উঠল। মানে স্নিগ্ধা ভয়েস রেকর্ডার কিনে এনেছিল রিনিদের বাড়িতে খবর রাখার জন্য। তন্ময়ের মাথার ভেতর ঝড় বয়ে গেল। ভাবতেই বুক কেঁপে উঠল, হাত কাঁপতে লাগলো। তাহলে কি রেকর্ডারটা স্নিগ্ধা রিনিদের বাড়িতে রাখতে গিয়েই ধরা পড়েছে? সে গভীর নিঃশ্বাস নিয়ে চারপাশে তাকালো। মনে হলো ঘরটা আগে খুঁজে দেখি, হয়তো কোথাও রেকর্ডারটা রেখেছে, কিংবা এমন কিছু পেলে জানা যেতে পারে স্নিগ্ধা আর কোথায় যেতে পারে। তন্ময় ঘরের প্রতিটা কোণ, আলমারির তলা, ড্রয়ারের ভেতর সব জায়গায় খুঁজতে লাগলো। তারপর হল ঘরে গেল, সেখানে রেখেছে কিনা খোঁজ করল। এই সময় অয়ন এসে দাঁড়ালো। তন্ময় তাকে ভয়েস রেকর্ডারের কথা বলল। অয়নও খুঁজে চেষ্টা করতে লাগলো, তবুও কোথাও কিছু পাওয়া গেল না। হঠাৎ বুক সেলফের দিকে তন্ময়ের নজর গেল। মনে হলো এর ভেতরে কিছু থাকতে পারে। সেলফের বইগুলো এক এক করে সরাতে সরাতে হঠাৎ তার এসে পড়ল হাতে স্নিগ্ধার ডায়েরিটা। তন্ময় ডায়েরিটা খুলে পড়তে শুরু করলো। প্রথম কয়েকটা লাইন পড়তেই যেন বুকের ভেতর একটা অজানা চাপা ধাক্কা লাগলো। পাতাগুলোর শব্দ তার কানে নয়, বরং মনকে কাঁপিয়ে দিচ্ছে। মুখের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। মালিনীদি নামটা চোখে পড়তেই তার মনে শীতল স্রোত বইল। সে জানে স্নিগ্ধা মালিনীদিকে সন্দেহ করে, কিন্তু এত গভীরভাবে করেছে তা সে কখনো ভাবেনি। রাধাকৃষ্ণের যুগল মূর্তি হারিয়ে যাওয়ার কথা পড়তেই তন্ময়ের বুকের ভেতর ছুরি চালানোর মতো ব্যথা হলো। মূর্তিটা ছিল স্নিগ্ধার সবচেয়ে প্রিয় জিনিস। কে, কবে নিল ওটা? আর স্নিগ্ধা আমায় কিছু বলল না কেন? ফিসফিস করে বলল সে, কণ্ঠে কাঁপন নিয়ে। পাতা উল্টে পড়তে পড়তে তন্ময়ের চোখে ছায়া নামল। মালিনীদির কালো পোশাক, রাতের ছাদের ঘটনা, রিনিদের বাড়ির বাথরুমের দরজার নিচ দিয়ে রক্ত বেরোনো, সব মিলিয়ে তার শরীর শীতল হয়ে গেল। না, এসব কল্পনা নয়। স্নিগ্ধা নিশ্চয়ই কিছু খুঁজে পেয়েছে। নিজেকেই বোঝাতে লাগলো সে। তারপর চাপা গলায় বলল, বাবা, কাকু, হরিকাকা সবাই বদলে গেছে। স্নিগ্ধার কথা বিশ্বাস না করে আমি বড় ভুল করেছি। চোখে পড়ল লাইনটা, দরকার হলে শ্রেয়ার বাড়ি মোহনপুরে যাব। তন্ময় থমকে গেল। মোহনপুর? সে আস্তে বলল। স্নিগ্ধা কি তাহলে মোহনপুর গেছে? মাথার ভেতর একের পর এক দৃশ্য ঝলসে উঠল। রিনিদের বাড়ি, কালো বাইক, সাপের ফোঁসফোঁস শব্দ, বিনিতার নাম, সব যেন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। সে ভাবল, রিনিদের বাড়িতে আমি সাপ বা কোনো বাক্স দেখিনি, কিন্তু স্নিগ্ধা লিখেছে কালো বাইকে করে কাগজের বাক্স এনেছিল, আর সেখান থেকে সাপের আওয়াজ শুনেছিল। আগেও সে ওই ফোঁসফোঁস শব্দ শুনেছে। তাহলে কি সত্যি ওদের বাড়িতে সাপ নিয়ে কিছু হচ্ছে? আর বিনিতা যে ওই মহিলা আত্মা, সেটা স্নিগ্ধা জানল কি করে? তন্ময় গভীর নিঃশ্বাস নিল। চোখে জলঝল করছে, একটাই লক্ষ্য, স্নিগ্ধাকে খুঁজে বের করতে হবে। ধীরে ধীরে ডায়েরিটা বন্ধ করে দৃঢ় গলায় বলল, যাই হোক না কেন, এখন আমায় মোহনপুর যেতে হবে। তবে তার আগে যাব মেঘমল্লার অ্যাপার্টমেন্টে। পুলিশকে বিশ্বাস নেই,
ওরা স্নিগ্ধাকে হয়তো মানসিক ভারসাম্যহীন ভেবে গুরুত্বই দেবে না। তন্ময় ব্যাগে ছবি দুটো ভরে নিয়ে কাঁধে তুলল। চোখে তীব্র দৃঢ়তা, ভালোবাসা, অপরাধবোধ আর প্রতিশোধের আগুন মিলেমিশে জ্বলছে তাতে। অয়ন উদ্বিগ্ন স্বরে বলল, কোথায় যাচ্ছ তন্ময়? তন্ময় সংক্ষিপ্তভাবে জবাব দিল, মেঘমল্লার অ্যাপার্টমেন্ট। সেখানে না পেলে মোহনপুরে যাব। অয়ন বলল, এই রাতে মোহনপুরে যাওয়ার গাড়ি পাবে না, ভোরে গড়িয়া থেকে বাস পাবে। ঠিক তখনই তন্ময়ের ফোনটা বেজে উঠল। সে চমকে উঠে ফোনটা ধরল। অপর প্রান্তে ইন্সপেক্টর দত্ত। গম্ভীর কণ্ঠে দত্ত বললেন, মিস্টার তন্ময়, যাদবপুর থানার পুলিশ মেঘমল্লার অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন। সিসি ক্যামেরায় ফুটেজ এবং দারোয়ানের বয়ান দুটোই পেয়েছি। আপনার স্ত্রী স্নিগ্ধা দেবী গতকাল দুপুরের দিকে ওই অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন। গেটের দারোয়ানের সঙ্গে কথা হয়েছে তার। দারোয়ান জানিয়েছে তিনি নিজেকে মলয়বাবুদের পরিচিত বলে পরিচয় দিয়েছিলেন। দারোয়ান তখন মলয়বাবুর ফ্ল্যাটে ফোনে খবর দিতে চেয়েছিল, কিন্তু আপনার স্ত্রী তাকে বাধা দেন, ফোন না করতে বলেন। এরপর তিনি ব্যাগ থেকে দুটো ছবি বের করে দারোয়ানকে দেখিয়ে জানতে চান এই মানুষগুলোকে চেনেন কিনা, তাদের সম্পর্কে খোঁজ নেন। এতে দারোয়ানের সন্দেহ জাগে। তারপর আপনার স্ত্রী গেট থেকে সরে যান। সিসিটিভি ফুটেজে দেখা গেছে গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন, তারপর একা হেঁটে রাস্তার দিকে চলে যান। কিন্তু এরপর তিনি কোথায় গিয়েছেন সেটা আর ক্যামেরায় ধরা পড়েনি। যাদবপুর পুলিশ স্টেশন ও আশেপাশের এলাকায় খোঁজ নিচ্ছে। এখনও পর্যন্ত ওনার কোনো সন্ধান পাওয়া যায়নি। পেলে সঙ্গে সঙ্গে আপনাকে জানাবো। আর যদি উনি বাড়ি ফিরে আসেন, দয়া করে আপনিও সঙ্গে সঙ্গে আমাদের খবর দেবেন। এই বলে ইন্সপেক্টর দত্ত ফোন কেটে দিলেন। ঠিক তখনই শান্তার ফোন এলো। সে উদ্বিগ্ন গলায় জানতে চাইল, স্নিগ্ধার কোনো খবর পেলেন? তন্ময় গভীর নিঃশ্বাস ফেলে বলল, না। শান্তা বলল, রিনিদের বাড়ির আগের বাড়ি হরিতলায়, সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন। তন্ময় এক মুহূর্ত দেরি না করে অয়নকে নিয়ে বাইকে চেপে রওনা দিল হরিতলার দিকে। কিন্তু সেখানে গিয়ে নতুন কোনো তথ্য পেল না। তারপরও তন্ময় থামল না। রাত বাড়লেও তার চোখে ঘুম নেই। মনে শুধু একটাই কথা, যদি দেরি হয়ে যায়, যদি স্নিগ্ধার কোনো ক্ষতি হয়ে যায়। সব দ্বিধা পিছনে ফেলে সে বাইক ঘুরিয়ে ছুটল মোহনপুরের পথে। ভোর পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য তার নেই। তন্ময় মোহনপুরের পথে জোর গতিতে বাইক চালাচ্ছে। রাস্তার নির্জন, চারপাশে নীরবতা। দালান কোঠা পেরিয়ে এবার রাস্তার দুধারে দেখা দিচ্ছে চাষের জমি, মাঝে মাঝে পুকুরের জল চিকচিক করছে। তন্ময়ের মুখে গভীর উদ্বেগ। পূর্ব মেদিনীপুরের মোহনপুরে পৌঁছতে তাদের সকাল হয়ে গেল। এবার সে চারদিকে খোঁজ শুরু করল। শ্রেয়া নামের কোনো মেয়ের বাড়ি জানে কিনা কেউ, কিন্তু খুব দ্রুতই বুঝে গেল সে বড় বিপাকে পড়েছে। তার কাছে শ্রেয়ার কোনো ছবি নেই, নির্দিষ্ট ঠিকানাও নেই। কাকে জিজ্ঞাসা করবে, কোথায় খুঁজবে, কিছুই বুঝতে পারছে না। স্নিগ্ধার ছবিটা দেখিয়ে সে পথচারীদের জিজ্ঞাসা করতে লাগলো, এই মহিলাকে কেউ দেখেছে কিনা। সবাই মাথা নেড়ে বলল, না, চিনতে পারছি না। খোঁজাখুঁজি করে তারা জানতে পারল এলাকায় দুজন শ্রেয়া আছে, কিন্তু দুজনের কেউ কলকাতায় থাকে না। তন্ময়ের বুক ভারী হয়ে গেল। নিজের ভুল বুঝতে পারল। যদি শ্রেয়ার একটা ছবি তুলতাম, তাহলে অন্তত ছবি দেখালে লোক চিনতে পারত। নিজের বোকামির জন্য নিজের ওপরই রাগ হচ্ছে তার। একসময় হতাশ হয়ে বাইকটা রাস্তার ধারে দাঁড় করালো। একটা ছোট মন্দিরের সামনে বড় গাছের নিচে পাথরের বেঞ্চে গিয়ে বসে পড়ল। মাথা নিচু, মুখে ক্লান্তি আর চিন্তার ছায়া। অয়নও তার পাশে বসল। তন্ময় ভাবল, এখন কি করব? ফিরে যাব নাকি আরও খুঁজব? বুকের ভেতরটা ফেটে যাচ্ছে তার। সে কাঁপা হাতে ফোন বের করে শ্বশুরমশাই সুকৃতিবাবুকে ফোন করল। স্নিগ্ধা ফিরেছে কি? উপাস থেকে এলো সংক্ষিপ্ত উত্তর।
না, এখনো না। তোমরা ভালো করে খুঁজে দেখো। তন্ময় কিছু না বলে ফোনটা কেটে দিল। অয়ন নরম গলায় বলল, তন্ময়, এভাবে ঘুরে ঘুরে কিছু হবে না, চলো ফিরে যাই। তন্ময় চুপ করে মাথা নাড়ল। তারা উঠে পড়ল। তন্ময় বাইকে উঠে বসল। অয়নও উঠতে যাচ্ছে, ঠিক তখনই যেন কোনো অদৃশ্য হাত তাকে পিছন থেকে টেনে সরিয়ে দিল। তন্ময় বলে উঠল, কি হলো? উঠুন অয়নদা। অয়ন কোনো উত্তর দিল না। তার চোখ স্থির, মুখ ফ্যাকাশে, শরীরের ভঙ্গিতে এক অদ্ভুত কাঠিন্য, যেন সে নিজের ইচ্ছায় নয়, কারোর নির্দেশে চলেছে। এক মুহূর্ত পরে সে ধীরে ধীরে রাস্তার দিকে হাঁটতে শুরু করলো। তন্ময় অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছে নয়নদা? কোনো সাড়া নেই, শুধু তার পায়ের শব্দ, একটা যান্ত্রিক ছন্দে, যেন ঘুমন্ত মানুষ হাঁটছে। তন্ময় বাইকটা স্টার্ট করে ধীরে ধীরে তার পিছনে চলল। তার মনে শীতল হাওয়ার মতো একটা প্রশ্ন বয়ে গেল, কোনো অশরীরী আত্মা কি ওকে টেনে নিয়ে যাচ্ছে কোথাও? এই কি সেই মহিলা আত্মা স্নিগ্ধার সাথে যে কথা বলতে এসেছিল? রাস্তাটা নিস্তব্ধ, কুকুরের ডাকও নেই। দূরের মাঠে হালকা গরম হাওয়া বইছে, ঘাসগুলো ধীরে ধীরে দুলছে। বড় রাস্তা ছেড়ে অয়ন হঠাৎ ঝুঁকে পড়ল এক নির্জন গলিতে। গলিটার দুধারে কাঁচা পাকা বাড়ি, মাঝে মাঝে ফাঁকা জায়গা, সবই নিঃশব্দ। তন্ময় বাইক ঠেলে অয়নের পিছনে চলল। বুকের ভেতর কেমন একটা অস্বস্তি জমে উঠেছে তার। অয়ন এবার এক 3 তল্লা বাড়ির পাশ দিয়ে গিয়ে থামল। তারপর একটু এগিয়ে একটি পুরনো বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালো। তন্ময়ও বাইকটা ধীরে ধীরে তার পিছনে নিয়ে এলো। উঠোনের এক কোণে একজন মধ্যবয়স্কা মহিলা গরুকে খেতে দিচ্ছেন। তারা ঢুকতেই তিনি ঘুরে তাকিয়ে শান্ত গলায় বললেন, তোমরা কারা? কাকে চাও? তার কণ্ঠে স্থিরতা, কিন্তু চোখে স্পষ্ট কৌতূহল। অয়ন হঠাৎ তন্ময়ের দিকে ফিরল, চোখে বিভ্রান্তি, কণ্ঠ কাঁপছে। তন্ময়, আমরা এখানে কেন এলাম? তন্ময়ের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। তার ধারণা ঠিকই, কোনো অশরীরী শক্তি হয়তো সেই আত্মা ওকে এখানে এনেছে। মহিলা এবার একটু তীক্ষ্ণ গলায় বললেন, কিছু বলছো না কেন? তোমরা কারা? কোথা থেকে এসেছো? এখনকার কেউ বলে তো মনে হচ্ছে না। তন্ময় কিছুটা দ্বিধা নিয়ে ধীরে ধীরে বলল, আমরা কলকাতার গড়িয়া থেকে এসেছি। শ্রেয়া নামের 15-16 বছরের একটি মেয়ের খোঁজ করছি। কথাটা শুনে মহিলার মুখের ভাব পাল্টে গেল, চোখে ছায়া নেমে এলো। তিনি চমকে উঠে বললেন, ওর বাড়ির খোঁজে কেন এসেছো? ও ঠিক আছে তো? তন্ময় শান্ত গলায় বলল, ও ঠিক আছে, কিন্তু আমার স্ত্রী স্নিগ্ধা পরশুদিন থেকে নিখোঁজ। তার ডায়েরিতে লেখা আছে শ্রেয়ার বাড়ি পূর্ব মেদিনীপুরের মোহনপুরে। তাই ভাবলাম হয়তো এখানে এসেছে। মহিলা এক মুহূর্ত চুপ করে রইলেন, যেন ভেতরে কিছু হিসেব কষছেন। তারপর একটা বেঞ্চ এনে এগিয়ে দিয়ে বললেন, বসো তোমরা। তন্ময় আর অয়ন বেঞ্চে বসল। তন্ময় ব্যাগটা পাশে রেখে মোবাইলে স্নিগ্ধার ছবি খুলে মহিলার সামনে ধরল। মহিলা ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর নিঃশব্দে মাথা নাড়লেন। না, একে আমি দেখিনি। তন্ময়ের মুখ মলিন হয়ে গেল। সে বলল, শ্রেয়াদের বাড়িটা কোথায়, দেখিয়ে দেবেন? মহিলা কিছু না বলে ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে একটা ছবি এনে বললেন, এই মেয়েটার কথাই বলছো তো? তন্ময় চমকে উঠল। হ্যাঁ, ঠিক এই মেয়েই তো। মহিলা একটা দীর্ঘশ্বাস ফেললেন। শ্রেয়া ভালো আছে জেনে শান্তি পেলাম। তিনি আঙুল তুলে 3 তল্লা বাড়িটা দেখিয়ে বললেন, ওই বাড়িটাই শ্রেয়াদের ছিল, কিন্তু এখন আর নেই। ওর বাবার এক বন্ধুই ওদের পরিবারটাকে শেষ করে দিয়েছে। মহিলার চোখে জল এলো। তন্ময় অবাক হয়ে বলল, কি করে? মহিলা উত্তর দেওয়ার আগেই বেঞ্চে রাখা তন্ময়ের ব্যাগটা হঠাৎ ধপাস করে মাটিতে পড়ে গেল। ভেতর থেকে গড়িয়ে বেরিয়ে এলো জোড়া লাগানো ছবিটা,
যেটাতে রিনি আর এক অচেনা পুরুষ। ছবিটা দেখেই মহিলার মুখ পাথরের মতো হয়ে গেল। চোখে ভয় আর ক্রোধ একসাথে ফুটে উঠল। এই ছবিটা তোমার কাছে এলো কিভাবে? কণ্ঠে কাঁপন। তন্ময় হতভম্ব হয়ে বলল, আপনি কি এদের চেনেন? মহিলা একটু দম নিয়ে বিরক্তি সুরে বললেন, এদের চেনে না এমন লোক এই এলাকায় নেই। তন্ময় চমকে উঠল। স্নিগ্ধার ডায়েরির কথা মনে পড়ে গেল। রিনির আগের স্বামী প্রবীর। তার মনে হঠাৎ এক অদ্ভুত সংযোগ জেগে উঠল। সে ধীরে বলল, ছবিটার যারা আছে এরা কারা? মহিলা বললেন, এরা প্রবীর আর তার স্ত্রী। তন্ময় হতভম্ব। কিন্তু প্রবীর আর তার স্ত্রীর বিচ্ছেদ হয়েছে। সেই নারী রিনি এখন গড়িয়ায় থাকে, সুবীর নামে এক লোকের সঙ্গে। মহিলা চমকে উঠলেন। সুবীর? ওর সঙ্গে বিয়ে হয়েছে? তন্ময় মাথা নাড়ল। হ্যাঁ। প্রবীর এখন কোথায় থাকে? মহিলার মুখের রং বদলে গেল। ধীরে ধীরে কাঁপা গলায় বললেন, প্রবীর তো মারা গেছে। মারা গেছে? তন্ময়ের গলায় বিস্ময়। মহিলা বললেন, হ্যাঁ, শুনেছিলাম সাপের কামড়ে মারা গেছে। তন্ময়ের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। সে ফিসফিস করে বলল, সাপের কামড়? মহিলা মাথা নাড়লেন। হ্যাঁ, ওরা 3 ভাই ছিল। মেজ প্রবীর, ছোট ভাই গৌতমও নাকি একইভাবে মারা গেছে। তন্ময়ের চোখে এক মুহূর্ত ভেসে উঠল। 2 ভাই, 2 মৃত্যু, একই রকম অদ্ভুত সাপের ছায়া। সে স্তব্ধ হয়ে ভাবল, 2 ভাই সাপের কামড়ে মারা গেছে, আর রিনি এখন 3য় ভাই সুবীরের স্ত্রী। ব্যাপারটা কি কাকতালীয়, নাকি এর পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? চিন্তায় ডুবে গিয়ে তন্ময় হঠাৎ জিজ্ঞেস করল, এদের বাড়িটা এখানে কোনটা? মহিলা ধীরে আঙুল তুলে দেখালেন, ওই যে সামনের 3 তল্লা বাড়িটা এখন ওদেরই। তন্ময় মুহূর্তে থমকে গেল। মনে হলো পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। সে নিঃশব্দে তাকিয়ে রইল সেই 3 তল্লা বাড়িটার দিকে। নিস্তব্ধ, জানলাগুলো বন্ধ, চারপাশে এক অদ্ভুত নীরবতা। যে বাড়িটা একসময় ছিল শ্রেয়াদের, এখন সেটাই সুবীরদের। আজকে শুনলেন বিক্রমবিলাস সিজন 2 এর 52 থেকে 54 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।